বিসমিল্লাহির রহমান রহিম। তোমরা যারা বিবিএস, বিবিএ এবং অনার্সে স্টাডিরত আছো এবং প্রথম বর্ষে আসছো, বিশেষ করে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট, মার্কেটিং এবং ফিন্যান্স ডিপার্টমেন্টে আছো, তোমাদের প্রত্যেকেরই প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং অথবা বেসিক অ্যাকাউন্টিং আছে। আর বেসিক অ্যাকাউন্টিং থেকে বা প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং থেকে আজকের আমাদের আলোচ্য বিষয় থাকবে অ্যাকাউন্টিং ইকুয়েশন। অ্যাকাউন্টিং ইকুয়েশন এত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, যে অধ্যায়টা হচ্ছে সম্পূর্ণ অ্যাকাউন্টিংয়ের, অর্থাৎ সম্পূর্ণ প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং অথবা বেসিক অ্যাকাউন্টিংয়ের সামারি। অতএব এই অধ্যায়টি আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে এবং এই অধ্যায়টি ভালোভাবে জানলে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে শুরু করে অ্যাসেটস এবং লাইবিলিটি, ওনার্স ইকুইটির সকল তথ্যগুলো খুব সহজে জানতে পারবো। আর এই বিষয়টিকে শেখানোর জন্য, অর্থাৎ অ্যাকাউন্টিং ইকুয়েশন শেখানোর জন্য আমি তোমাদেরকে সহজ একটি প্রক্রিয়া অ্যাপ্লাই করব, যেই প্রক্রিয়ার মাধ্যমে তোমরা আর্টস থেকে আসো, সায়েন্স থেকে আসো অথবা যারা কমার্স স্টাডি করছো, সকলের জন্য একটি ইজি ওয়ে হবে ইনশাল্লাহ। আসো আমরা শিখব অ্যাকাউন্টিং ইকুয়েশন। তো অ্যাকাউন্টিং ইকুয়েশন মূলত কি? অ্যাকাউন্টিং ইকুয়েশন মূলত হলো অ্যাসেটস ইকুয়াল লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। আমরা কি বুঝলাম? অ্যাসেটস বা সম্পদ যাহা হবে তার সমান লাইবিলিটি এবং ওনার্স ইকুইটি, অর্থাৎ দায় এবং মালিকানা শর্ত সমান হবে। যদি অ্যাসেট 10,000 টাকা হয় তাহলে লাইবিলিটি এবং ওনার্স ইকুইটি 10,000 টাকা হতে হবে। এই লাইবিলিটি এবং ওনার্স ইকুইটি 5,000 হতে হবে এমন কোনো কথা নেই। এমনও হতে পারে যে আমার এখানে লাইবিলিটি আছে 6,000 টাকা, ওনার্স ইকুইটি আছে 4,000 টাকা, কিন্তু অ্যাসেটস আমার 10,000 টাকা ঠিকই আছে, এটাও হবে। অর্থাৎ টাকার লেনদেনের ক্ষেত্রে লাইবিলিটি এবং ওনার্স ইকুইটি ভ্যারি করতে পারে। এখন আমাদেরকে জানতে হবে যে এই অ্যাসেটসটা কি, লাইবিলিটি কি এবং ওনার্স ইকুইটি কি। তবে তোমরা খুব ভালোভাবে বুঝতে চেষ্টা করো, আমি সহজ একটা প্রক্রিয়া তোমাদেরকে অ্যাপ্লাই করছি। অ্যাসেট কি? অ্যাসেট হচ্ছে সম্পত্তি। তো সম্পত্তিটা কি? সম্পত্তিটা হলো কারবারি জগতে, অর্থাৎ আমরা যে ব্যবসা প্রতিষ্ঠান করছি, সে ব্যবসা প্রতিষ্ঠানে যদি কোনো অর্থ ব্যয় করার পর যে জিনিসটা ব্যবসায় আসবে এবং যে জিনিসটা 1 বছর বা তার চেয়ে বেশি সময় ধরে স্থায়ী থাকবে, তাকেই অ্যাসেট বা সম্পত্তি বলা হয়। তবে এই 1 বছর বা তার চেয়ে বেশি স্থায়ী বলতে বোঝানো হচ্ছে এন্ডিং ইয়ার, যেদিন বছর শেষ হবে ওই দিন যাহা ব্যবসায় থাকবে তাহাই কিন্তু ব্যবসায়ের সম্পদ। তাহলে এই ক্ষেত্রে আমরা বুঝতে পারি সম্পদ কিন্তু বিভিন্ন প্রকারের হতে পারে। তো কী ধরনের হতে পারে? যেমন কিছু ফিক্সড অ্যাসেট হতে পারে, কারেন্ট অ্যাসেট হতে পারে, ইনভেস্টমেন্ট হতে পারে, বিভিন্ন রকম হতে পারে। তো এখন যদি আমাদের ফার্নিচার, যেমন ফার্নিচার একটা অ্যাসেট, কেননা এই ফার্নিচারটা কারবারের জগতে 1 বছরের বেশি সময় ধরে স্থায়ী থাকে। বিল্ডিং একটা অ্যাসেট, কেননা এটাও কিন্তু কারবারের জগতে দীর্ঘদিন স্থায়ী থাকে। ল্যান্ড, ভূমি, এটাও কিন্তু দীর্ঘদিন স্থায়ী থাকে, সুতরাং একটা অ্যাসেট এবং সেটা ফিক্সড অ্যাসেট। তো ফিক্সড অ্যাসেট, কারেন্ট অ্যাসেট, এই ব্যাপারগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব, সফটওয়্যার ওয়াইজ আমাদের আসবে। প্রিন্টার, একটা কম্পিউটার প্রিন্টারও কিন্তু এটা থেকে আমরা দীর্ঘদিন সুবিধা পাবো এবং 1 বছরের বেশি থাকে, সুতরাং সেটাও কিন্তু অ্যাসেট। কম্পিউটার, একটা কম্পিউটার কিন্তু এখান থেকেও আমরা দীর্ঘদিন সুবিধা পাবো এবং 1 বছরের বেশি থাকে, সুতরাং একটা কম্পিউটারও কিন্তু একটা ব্যবসার জন্য অ্যাসেট। এখন আসছি আমরা এই স্থায়ী সম্পত্তি ছাড়াও আরও কিছু সম্পদ থাকতে পারে। কারেন্ট অ্যাসেট হোক, তারপরে ইনট্যানজিবল অ্যাসেটও হতে পারে, যেমন লিকুইডিটি অ্যাসেট হতে পারে। উদাহরণস্বরূপ ক্যাশ ইন হ্যান্ড, অর্থাৎ আমাদের কারবারের জগতে ক্যাশে যতক্ষণ টাকা থাকবে ততক্ষণ কারবারের জগতের সেটা সম্পদ। যদি টাকাটা কোনো কারণে চলে যায় তাহলে ততক্ষণ পর্যন্ত আমার ওই সম্পদটা আর থাকবে না। ক্যাশের ব্যাংক, যদি ব্যবসায়ীর টাকা, কারবারের জগতের টাকা ব্যাংকে ডিপোজিট থাকে, জমা থাকে,
যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু কারবারের জগতের সেটা কিন্তু একটা সম্পদ বা অ্যাসেট। অ্যাকাউন্টস রিসিভেবল, ধরো আমরা কোনো একটা পণ্য বাকিতে বিক্রয় করেছি, এখন আমাদের থেকে পণ্য চলে গেছে, কিন্তু ওই কাস্টমারের কাছে, ওই দেনাদারের কাছে আমরা টাকা পাওনা আছি। যতক্ষণ পর্যন্ত পাওনা আছি ততক্ষণ পর্যন্ত আমার অ্যাসেট আছে, যেই কারণে অ্যাকাউন্টস রিসিভেবল সবসময় অ্যাসেট বা সম্পত্তি হিসাবে বসাতে হয় এবং দেখাতে হয়। তবে যদি আমাদের এই অ্যাকাউন্ট রিসিভেবল বা দেনাদার টাকাটা পরিশোধ করে দিয়ে দেয়, তখনও কিন্তু অ্যাসেট, তখন ক্যাশ হিসাবে আমাদের কারবারের জগতে ঢুকে গেল, ক্যাশের টাকা বৃদ্ধি পেয়ে গেছে, কিন্তু ওখানে অ্যাকাউন্টস রিসিভেবলের পরিমাণ হ্রাস পাবে, অর্থাৎ তার কাছে আমরা টাকাটা পাওনা নাই। তাহলে অ্যাসেট আমরা আশা করি বুঝতে পেরেছি, এবং এই ধরনের যতগুলো অ্যাসেট আমরা পাবো সমস্ত অ্যাসেটগুলো এই অ্যাসেটের সাথে যোগ করতে হবে এবং টোটাল অ্যাসেট হিসাবে গণ্য করতে হবে। এবার আসি আমরা লায়াবিলিটি। লায়াবিলিটি হচ্ছে কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান, কোনো সংগঠন যদি আমাদের কারবারি জগতে কোনো টাকা বা টাকার সমতুল্য কোনো কিছু পাওনা থাকে এবং তাকে দিতেই হবে এমন শর্ত জড়িত থাকে, তাহলে সেটাকে লায়াবিলিটি বা দায় বলা হয়। তো এখন প্রশ্ন হলো কিভাবে সেটা লায়াবিলিটি বা দায় হয়, আমরা একটু বুঝতে চেষ্টা করি। যেমন অ্যাকাউন্টস পেয়েবল, আমরা পণ্য ক্রয় করেছি, ধারে পণ্য ক্রয় করেছি, এই ক্রয়কৃত পণ্যের অর্থ আমাকে পরিশোধ করতে হবে, সুতরাং সেটা লায়াবিলিটি। যেমন নোটস পেয়েবল, আমরা নোটে একটা সিগনেচার করেছি, এর অ্যাগেনিস্টে আমাকে চুক্তিপত্রের বিনিময়ে টাকাটা পরিশোধ করতে হবে, তাহলে নোটস পেয়েবলটাও কিন্তু একটা দায়। যেমন ব্যাংক লোন, আমি ব্যাংক থেকে ঋণ নিয়েছি, তো এখন এই ব্যাংকের ঋণটা আমাকে পরিশোধ করতে হবে, যেহেতু পরিশোধ করতে হবে সেটাও কিন্তু একটা লায়াবিলিটি। এখন আমাকে এই অঙ্কগুলো বোঝার স্বার্থে এবং এই ইকুয়েশনটাকে বোঝার স্বার্থে আমাদেরকে জানতে হবে এই লায়াবিলিটি হচ্ছে দুই প্রকার। এই দুই প্রকার লায়াবিলিটি কি কি? একটা হচ্ছে ইন্টারনাল লায়াবিলিটি, একটা হচ্ছে এক্সটার্নাল লায়াবিলিটি। কেননা এক্সটার্নাল লায়াবিলিটি হচ্ছে বাহিরের কোনো ব্যক্তি যদি আমাদের কাছে টাকা পায় বা টাকার সমতুল্য কোনো কিছু পাওনা থাকে, তাকে দিতেই হবে, এটাকে বলা হয় এক্সটার্নাল লায়াবিলিটি। তো এক্সটার্নাল লায়াবিলিটি যেমন অ্যাকাউন্টস পেয়েবল এক্সটার্নাল লায়াবিলিটি, নোটস পেয়েবল এক্সটার্নাল লায়াবিলিটি, ব্যাংক লোন এক্সটার্নাল লায়াবিলিটি। এবার আসি আমরা ইন্টারনাল লায়াবিলিটিটা কি। ইন্টারনাল লায়াবিলিটি হলো যেমন ওনার্স ইকুইটি, মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব বলতে কি বোঝানো হয়? আমরা মূলত যখন একজন হিসাব রক্ষক হিসাবে ব্যবসা পরিচালনা করব, তাহলে এই যতগুলো অর্থ বিনিয়োগ হয়েছে কারবারি জগতে, এই অর্থগুলো কার? এই অর্থগুলো হচ্ছে একজন ব্যক্তির, একজন মালিকের, একজন প্রোপাইটরের। তাহলে প্রোপাইটর সরাসরি ব্যবসা পরিচালনা করে না, আর করলেও সেটাকে, এই ব্যবসাটাকে সম্পূর্ণরূপে নিরপেক্ষ একটা সত্য হিসাবে তারা ধরে নিতে হয়। তাহলে মালিক যখন ব্যবসায় টাকা বিনিয়োগ করবে, এই ব্যবসাটা মূলত মালিকের, তবে ব্যবসার থেকে সে টাকাগুলো পাবে, আর ব্যবসা প্রতিষ্ঠান এই টাকাগুলো পরিশোধ করতে হবে আমাদের মালিককে। তাহলে মালিককে, মালিক হচ্ছে ব্যবসায়ের মূলত আভ্যন্তরীণ একজন ব্যক্তি। এখন আমি যদি প্রশ্ন করি, ধরলাম কোনো ব্যবসায়ের একটা লায়াবিলিটি আছে, সেই লায়াবিলিটিটা যদি এক্সটার্নাল লায়াবিলিটি হয়, যেমন ব্যাংক লোন হয়, আমরা কি আগে ব্যাংক লোনটা পরিশোধ করব, নাকি আমরা ওনার্স ইকুইটি থেকে যে ক্যাপিটাল এনেছি সেই ক্যাপিটাল টাকাটা পরিশোধ করব? অবশ্যই আমরা তৃতীয় পক্ষের অর্থাৎ এক্সটার্নাল লায়াবিলিটি আগে আমাদেরকে পরিশোধ করতে হবে। এখানে একটা শর্ট কোশ্চেন আসে যে কোন লোনটি আগে পরিশোধ করতে হয়, অর্থাৎ কি এক্সটার্নাল লায়াবিলিটি আগে পরিশোধ করতে হবে নাকি ইন্টারনাল লায়াবিলিটি পরিশোধ করতে হবে? ইন্টারনাল লায়াবিলিটি বলতে মালিকানা শর্ত বোঝানো হয়, মালিকের টাকা বোঝানো হয়। যতক্ষণ পর্যন্ত আমরা বাহিরের বহির্দায় পরিশোধ করব না, ততক্ষণ পর্যন্ত মালিকের দায়গুলো আমরা পরিশোধ করার প্রশ্ন আসে না। তবে
দুইটা লাইব্রেরিটি আমাদেরকে হিসাব নিকাশ নিষ্পত্তি করতে হবে। তো এখন ইন্টারনাল লাইব্রেরিটি বলতে কি বোঝানো হয়? যেমন ক্যাপিটাল, আমরা যদি সাধারণত বুঝতে চেষ্টা করি যে ক্যাপিটালটা কি, হোয়াট ইজ ক্যাপিটাল? ক্যাপিটালটা হচ্ছে, অনেকে আমরা বলি ক্যাপিটাল হচ্ছে একটা অ্যাসেট। কেন অ্যাসেট? যেহেতু এটা নগদ টাকা ব্যবসায় আসে। না, ক্যাপিটাল কখনো অ্যাসেট হতে পারে না। কেননা ক্যাপিটাল হচ্ছে একজন মালিক আমাকে ব্যবসা পরিচালনার জন্য দিয়েছে। ধরে নিচ্ছি আমি একজন ব্যবসায়ী ম্যানেজার অথবা আমি একজন অ্যাকাউন্ট্যান্ট, হিসাবরক্ষক। তাহলে যখন আমি মালিক থেকে এই টাকাটা নগদ নিয়েছি, এই টাকাটা মালিককে আবার পরিশোধ করতে হবে। সুতরাং যেহেতু এই ক্যাপিটালের টাকাটা, নগদ টাকাটা মালিককে পরিশোধ করতে হবে, তাহলে সেহেতু সেটা কিন্তু একটা লাইবিলিটি। কেননা আমরা জানি লাইবিলিটি হচ্ছে কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান, কোনো সংগঠনকে যিনি টাকা পাবে তাকে পরিশোধ করতে হবে। তাহলে মালিকের টাকাটা আমাকে পরিশোধ করতে হবে, সুতরাং এটা হচ্ছে একটা লাইবিলিটি। যেমন ব্যাংকের লোন, ব্যাংকের লোনের টাকাটা আমি ব্যাংক থেকে লোন নিয়েছি ব্যবসা পরিচালনার জন্য, এই লোনটা আমাকে পরিশোধ করতে হবে। সুতরাং ব্যাংক লোন যেরকম একটা লাইবিলিটি ব্যবসায়ের জন্য, এবং এই ক্যাপিটালটাও কিন্তু একটা লাইবিলিটি কার জন্য? ব্যবসায়ের জন্য। এটা হচ্ছে এক্সটার্নাল লাইবিলিটি, অর্থাৎ মালিকের বাহিরে বহিরাগত লাইবিলিটি, আর ক্যাপিটাল হচ্ছে ইন্টারনাল লাইবিলিটি। এবার আসে আমাদেরকে আরও চিন্তা করতে হবে, যেমন রেভিনিউ। রেভিনিউ মানে আয়। তো আয়টা কি? আয়টা হচ্ছে আমাদের সবসময় ব্যবসায়ে যেহেতু সকল টাকা ইনভেস্ট করছে কে? মালিক পক্ষ। তাহলে ব্যবসার এই রেভিনিউটা নিবে কে? এই রেভিনিউটা নিবেও কিন্তু মালিক। যদি কোনো ক্ষতি হয়, সে ক্ষতিটা, লসগুলা বা এক্সপেন্সগুলো কে পরিশোধ করবে? এই পরিশোধগুলো সবসময় আমাদের ব্যবসায়ের লাভ লোকসান যত কিছু আছে সব কিছু মালিক পক্ষ গ্রহণ করবে। এখানে আমরা যারা ম্যানেজার আছি, আমরা শুধু একটা জিনিস পাবো, ওখান থেকে আমরা পারিশ্রমিক পাবো, বেতন পাবো। যেমন প্রফিট, প্রফিটও কিন্তু মালিকের টাকা, অর্থাৎ ক্যাপিটালের সাথে বৃদ্ধি হয়ে যায়। এখন প্রফিটটা কি? প্রফিটটা হচ্ছে ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট ইনকাম থেকে ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট এক্সপেন্স বাদ দিলে যেটা থাকে সেটাকে প্রফিট বলা হয়। আমি এই ক্ষেত্রে আজকের জন্য ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ইনকাম এবং এক্সপেন্স নিয়ে আমি আলোচনা করব না, এটা পর্যায়ক্রমে আমাদের আসবে। তাহলে আমরা বুঝলাম যে অ্যাকচুয়াল অ্যাকাউন্টিং ইকুয়েশন বুঝতে হলে আমাদেরকে বুঝতে হবে অ্যাসেটস কি। 1 বছর বা তার চেয়ে বেশি সময় ধরে থাকলে সেটাকে অ্যাসেট বলা হয়। লাইবিলিটি হচ্ছে কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান আমাদের কাছে টাকা পাবে এবং তাদেরকে পরিশোধ করতে হবে, সেটাকে লাইবিলিটি বলা হয়। তবে লাইবিলিটি 2 প্রকার হয়। একটা হচ্ছে এক্সটার্নাল লাইবিলিটি, বহির্দায়। বহির্দায় বলতে মালিক ছাড়া বাহিরের যত লাইবিলিটি আছে সবগুলোকে বহির্দায় বলা হয়। আর যেটা ইন্টারনাল লাইবিলিটি, ইন্টারনাল লাইবিলিটি হচ্ছে শুধুমাত্র মালিকের যে পাওনা সেটাকে ইন্টারনাল লাইবিলিটি বলা হয়। এখন আসি আমরা একটা এক্সাম্পল দেব। আমি আজকে যেটা আলোচনা করছি মূলত সেটা হচ্ছে আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশনের একটু অ্যানালাইসিস করছি। তোমরা একটু বুঝতে চেষ্টা করো, তাহলে পুরো অঙ্কগুলো খুব সহজে তোমরা করতে পারবে। এখন আসো, আমি এবার আসছি যে তোমরা যারা আর্টস থেকে আসছো, সায়েন্স থেকে আসছো, বা যারা তোমরা কমার্স স্টাডি করছো, তারা কিন্তু সবাই আমরা সে 7, 8, 9, 10-এ শিখে আসছি ইকুয়েশন বা সমীকরণ শিখে আসছি। এই সমীকরণের কিন্তু ধরে নিচ্ছি আমরা সমীকরণ লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান হতে হয়। আমি তোমাদের বোঝার স্বার্থে সহজ একটা টেকনিক অ্যাপ্লাই করে একটু লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড আমরা একটু প্রমাণ করে দেখব। যেমন ধরে নিচ্ছি a = 1, b = 2 যদি হয়, a + b হোল স্কোয়ার = a² + 2ab + b² সমান কত? তাহলে এখানে বুঝতে চেষ্টা করি আমরা, a + b হোল স্কোয়ার মানে হচ্ছে ইকুয়ালের বাম দিকে, সুতরাং এটা লেফট হ্যান্ড সাইড। আর a² + 2ab + b² এটা হচ্ছে ইকুয়ালের ডান দিকে, সুতরাং কী হবে? রাইট হ্যান্ড সাইড। তাহলে এখন আমাদেরকে প্রুভ করতে হবে লেফট হ্যান্ড সাইড যাহা হবে রাইট হ্যান্ড সাইড তাহাই হবে। তাহলে লেফট হ্যান্ড সাইডে আসছে a + b হোল স্কোয়ার, a + b হোল স্কোয়ার। তাহলে a এর মান ধরছিলাম 1, b এর মান ধরছি আমরা 2, আর হোল স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে 1 এবং 2 3 হয়, হোল স্কোয়ার দিলাম, 3কে 3 দ্বিগুণ করলে 3 × 3 = 9 হয়। তাহলে লেফট হ্যান্ড সাইড পেয়ে গেছি আমরা 9। এবার আসে রাইট হ্যান্ড সাইড, a² + 2ab + b²। এখন এর মান 1, 2 এর 2, এর মান 1, b এর মান 2, b মানে 2 স্কোয়ার, b²। তাহলে এখন যদি আমরা ভ্যালুটা বসাই, 1 × 1 1, 2 × 2 4, আর 2 × 2 4,
তাহলে এখানে আমরা পেয়ে গেছি কত 9। তাহলে কি বুঝলাম, লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড সাইড আমাদের সমান হয়েছে, সুতরাং প্রুভড হয়ে গেল। ঠিক তদ্রূপভাবে তোমরা একটু বুঝতে চেষ্টা করো যে আমাদেরকে মূলত অ্যাকাউন্টিং ইকুয়েশন করতে হবে এই অ্যাসেটস সমান লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। যদি অ্যাসেটস যাহা হয়, লাইবিলিটি এবং ওনার্স ইকুইটি যদি সমান হয়, একই হয়, তাহলে আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন হয়ে গেল। তবে মনে রাখতে হবে, গাণিতিক প্রক্রিয়া যখন আমরা অঙ্ক করেছিলাম অনেকগুলো ফর্মুলা আমরা পেয়েছি। মজার বিষয় হলো অ্যাকাউন্টিং যখন করব মাত্র ফর্মুলা একটাই, সেই ফর্মুলাই হচ্ছে অ্যাসেটস সমান লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। এই বিষয়ের উপর ভিত্তি করে আমরা একটু প্রমাণ দেখব এবং আমরা ক্যালকুলেশন করব। তাহলে এখানে একটা প্রবলেম আমরা দেখি। এক্সাম্পল নাম্বার 1, অ্যাসেটস ইকুয়াল লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি ফ্রম দ্য ফলোয়িং অ্যামাউন্টস। অর্থাৎ এখানে কিছু তথ্য দেওয়া আছে, কতগুলো টাকার পরিমাণ দেওয়া আছে। এখন এখান থেকে আমাদেরকে অ্যাসেটস এবং লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি বের করতে হবে। তাহলে তোমরাই আমাকে বলো, এখানে বিল্ডিংটা কি 1 বছরের বেশি থাকবে, সুতরাং এটা হচ্ছে একটা অ্যাসেট। তাহলে এখন আমরা এখান থেকে আমাদের এই অ্যাকাউন্টিং ইকুয়েশনটা বের করি। বিল্ডিং হচ্ছে অ্যাসেট, তাহলে আমরা অ্যাসেটের মধ্যে লিখলাম বিল্ডিংয়ের টাকা কত 1 লাখ, এই 1 লাখ লিখে দিলাম। লাইবিলিটি আছে, এখানে দেওয়াই আছে 60,000, তাহলে এই লাইবিলিটি 60,000। আর ওনার্স ইকুইটি 40,000, আমরা লিখলাম ওনার্স ইকুইটি 40,000। তাহলে এখন যদি আমরা ক্যালকুলেশন করি, অ্যাসেট 1 লাখ ইকুয়াল 60,000 প্লাস 40,000 1 লাখ। তাহলে কি হলো, আমাদেরকে এখানে 1 লাখ ইকুয়াল 1 লাখ, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড হয়ে গেল। তাহলে ইকুয়েশন কিন্তু জটিল কিছুই না, যদি শুধুমাত্র আমরা অ্যাসেটস লাইবিলিটি এবং ওনার্স ইকুইটিটা বুঝি। এবার আসি আমরা এক্সাম্পল 2, ক্যালকুলেট মিসিং ফিগার ফ্রম দ্য ফলোয়িং অ্যামাউন্টস। তাহলে অ্যাসেটস দেওয়া আছে 1 লাখ, ওনার্স ইকুইটি দেওয়া আছে 60,000, লাইবিলিটি হোয়াট চিহ্ন মানে কত আমাকে বের করতে হবে। এটাও কিন্তু তোমরা অটোমেটিকলি এখন পারবা। আমাদের ফার্স্ট আমরা ফর্মুলা লিখে ফেললাম, অ্যাসেটস ইকুয়াল লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। অ্যাসেটস দেওয়া আছে আমাদের 1 লক্ষ, আর এখানে লাইবিলিটি কিন্তু দেওয়া নাই, সুতরাং এখানে লাইবিলিটি হোয়াট চিহ্ন, আর ওনার্স ইকুইটি 60,000 দেওয়া আছে, ওনার্স ইকুইটি 60,000। তাহলে এখন আমরা লিখলাম 1 লাখে 1 লাখ, লাইবিলিটি নাই, এর জন্য লাইবিলিটি পুরো কথাটা লিখে ফেললাম, আর প্লাস ওনার্স ইকুইটি দেওয়া 60,000 লিখলাম। তাহলে এখানে 1 লক্ষের 1 লক্ষ ইকুয়াল, এখানে আমরা এই লাইবিলিটিটাকে আগেও লিখতে পারি পরেও লিখলাম, যেহেতু ইকুয়ালের একই দিকে 60,000 প্লাস, তাহলে এখন 1 লাখ মাইনাস 60,000, ইকুয়ালের ডান দিকে যদি কোনো সংখ্যা থাকে, ইকুয়ালের বাম দিকে আসলে সেটা প্লাস চিহ্ন থাকলে মাইনাস চিহ্ন হয়ে যায়। তাহলে 1 লাখ মাইনাস 60,000 ইকুয়ালের পরে আছে লাইবিলিটি, নিলাম লাইবিলিটি। তাহলে এখন 1 লক্ষ টাকা থেকে যদি 60,000 টাকা চলে যায়, তাহলে থাকে 40,000। তাহলে 40,000 সমান এখানে আছে লাইবিলিটি। এখন লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড যদি আমরা চেঞ্জ করি, ইকুয়াল সমানই থাকবে, লাইবিলিটি সমান 40,000 আনসার। আমার মনে হয় আমরা এই মিসিং অ্যামাউন্টটা খুব সহজে পেয়ে গেলাম, এটা হবে 40,000। এবার আসি আমরা আরও একটা এক্সাম্পল দেখতে চেষ্টা করি। তোমরা আশা করি সকল অঙ্কগুলো নিজেরা করতে পারবে। ঠিক তদ্রূপভাবে অ্যাসেটস দেওয়া আছে হোয়াট চিহ্ন কত সেটা আমরা জানি না, কিন্তু ওনার্স ইকুইটি দেওয়া আছে 40,000, লাইবিলিটি দেওয়া আছে 60,000। তাহলে এটাকে তোমরা পারবে, অবশ্যই পারবে। আমি একটু হিন্ট দিচ্ছি, অ্যাসেটস সমান হোয়াট কত বের করতে হবে, লাইবিলিটি 60,000 দেওয়া আছে, আর ওনার্স ইকুইটি 40,000 দেওয়া আছে। তাহলে এখানে অ্যাসেটস কত সেটা আমরা জানি না, এখানে 60,000 প্লাস 40,000 ইকুয়াল 1 লাখ। তাহলে অ্যাসেট সমান 1 লাখ আনসার। এবার আমরা আরও একটি এক্সাম্পল করব। তাহলে আশা করি তোমরা এই ধরনের মিসিং অ্যামাউন্ট যতগুলো আসুক না কেন, ওনার্স ইকুইটি যত সহজে আমরা করতে পারবো, লাইবিলিটি এবং সমস্ত অ্যাকাউন্টিং ইকুয়েশনগুলো সহজে ক্যালকুলেশন করতে পারবো। তোমরা গুরুত্ব সহকারে এই অঙ্কটিকে একটু দেখতে চেষ্টা করো, আশা করি তোমাদের অনেক কিছু এই অঙ্ক থেকে আমরা শিখতে পারবো। দেখো এখানে আমাদেরকে বলছে ক্যালকুলেট অ্যাকাউন্টিং ইকুয়েশন ফ্রম দ্য ফলোয়িং অ্যাসেটস লাইবিলিটি অ্যান্ড ওনার্স ইকুইটি। আমাদেরকে সম্পত্তি বের করতে হবে এবং লাইবিলিটি বের করতে হবে, আর বের করতে হবে ওনার্স ইকুইটি
এবং বের করার পর আমাদেরকে একটা অ্যাকাউন্টিং ইকুয়েশন করতে হবে। তাহলে আমরা দেখো এই ফিগারগুলোকে আমরা এখানে নিয়ে আসলাম এবং এই টাকাগুলোকে এখানে নিয়ে আসলাম। এবার আমাদের সূত্র মোতাবেক, ফর্মুলা মোতাবেক বের করতে হবে অ্যাসেটস ইকুয়াল লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। তাহলে অ্যাসেটসগুলো বের করি। ক্যাপিটালটা কি? যেহেতু ইন্টারনাল লায়াবিলিটি, অর্থাৎ মালিককে টাকা পরিশোধ করতে হবে, সেটা হচ্ছে লায়াবিলিটি মানে ওনার্স ইকুইটি। ইন্টারনাল হলে ওনার্স ইকুইটি। এই 1 লক্ষ টাকা ওনার্স ইকুইটি বসে গেল। ল্যান্ড অবশ্যই 1 বছরের বেশি থাকবে, সুতরাং সেটা অ্যাসেটস। তাহলে 1 লক্ষ টাকা আমরা 60,000 টাকা অ্যাসেটে বসাই দিলাম। ক্যাশেট ব্যাংক অবশ্যই অ্যাসেট 30,000, এখানে অ্যাসেটের করে 30,000 লিখে দিলাম, বাকিগুলো নীল। এবার আসি আমরা অ্যাকাউন্টস পেয়েবল, প্রদেয় বিল অবশ্যই লায়াবিলিটি। ইন্টারনাল না এক্সটার্নাল? এক্সটার্নাল, যেহেতু মালিকানা শর্তের বাহিরে, অতএব এটা এক্সটার্নাল লায়াবিলিটি ঘরে আমরা বসাবো 20,000। অ্যাকাউন্টস রিসিভেবল অবশ্যই সেটা সম্পদ, অ্যাসেট। এই 20,000 অ্যাসেটের ঘরে বসালাম। এবার আসি নোটস পেয়েবল, নোটের মাধ্যমে টাকাটা পরিশোধ করতে হবে। তাহলে যেহেতু এই টাকাটা পরিশোধ করতে হবে, সেটা কি ইন্টারনাল লায়াবিলিটি নাকি এক্সটার্নাল লায়াবিলিটি? আমরা বলছিলাম ইন্টারনাল লায়াবিলিটি মানে ক্যাপিটাল বা ওনার সিকিউরিটি, সেটা হচ্ছে একমাত্র মালিকের টাকা। মালিক ছাড়া বাকি যত লায়াবিলিটি আছে সবগুলো হচ্ছে শুধুমাত্র লায়াবিলিটি। এক্সটার্নাল লায়াবিলিটি এখানে বসালাম, এক্সটার্নাল লায়াবিলিটি। ফার্নিচার অ্যাসেট বসিয়ে দিলাম এখানে 30,000। এডিশনাল ক্যাপিটাল, মালিকের টাকা অতিরিক্ত মূলধন দিয়েছে, এই টাকাটা আমাদেরকে পরিশোধ করতে হবে, সুতরাং সেটা ওনার সিকিউরিটিতে বসবে 10,000। এখন যদি আমরা অ্যাসেটস টোটাল করি 1,40,000, লায়াবিলিটি যদি টোটাল করি 30,000 এবং ওনার সিকিউরিটি যদি টোটাল করি 1 লাখ আর 10,000, 1,10,000। এবার আমরা বের করে ফেললাম অ্যাসেটস, লায়াবিলিটি, ওনার সিকিউরিটি। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আমাদেরকে অ্যাকাউন্টিং ইকুয়েশন করতে হবে। তাহলে আমরা জানি অ্যাকাউন্টিং ইকুয়েশন সমান অ্যাসেটস ইকুয়াল লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। তাহলে অ্যাসেটস তো আমাদের আছে এখানে 1,40,000, অ্যাসেট 1,40,000, লায়াবিলিটি আছে 30,000, লায়াবিলিটি 30,000, আর ওনার্স ইকুইটি আছে 1,10,000, 1,10,000। তাহলে 1,40,000 যদি অ্যাসেট হয় ইকুয়াল লায়াবিলিটি এবং ওনার সিকিউরিটি যোগ করলে 30 আর 1,40,000 আসছে 1,40,000। তাহলে কি হলো? আমাদের অ্যাসেটস এবং ওনার সিকিউরিটি ও লায়াবিলিটি সমান হয়ে গেল। সুতরাং আমরা বলতে পারি দ্যাট ইজ আইই মানে দ্যাট ইজ অ্যাকাউন্টিং ইকুয়েশন অ্যাসেটস সমান লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। তাহলে সম্পত্তি এবং দায় ও ওনার্স ইকুইটি কি হলো? একদম সমান হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং আমাদের এই অ্যানালাইসিস ক্লাসটিকে তোমরা বারবার প্র্যাকটিস করো, নিশ্চিত থাকো তোমরা আশা করি এখান থেকে অনেক কিছু বুঝতে পারবে। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, কমেন্টস, শেয়ার, আর যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবো, কেননা আমি কয়েকদিন পর ফ্রি কিছু ক্লাস দিব সরাসরি জুমের মাধ্যমে, তোমরা যাতে করে ক্লাসগুলো পাও। যারা সাবস্ক্রাইব করবে সবাইকে আমি ইনভাইট করব। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থেকো। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।